আমার বয়স যখন 30 বছর তখন আমার স্বামী মারা গেছে। এরপর আমি আর বিয়ে করিনি। বলুন তো কেন? কেন? কারণ আমার অভিজ্ঞতা বলে একটা মেয়ের জন্য একটা পুরুষই যথেষ্ট। একটা পুরুষকে চিনলে সব পুরুষকে চেনা হয়ে যায়। আপনার একটি বিষয় কিন্তু আমাকে সত্যি মুগ্ধ করে মিস্টার আকলাক। কি বিষয়? আপনার আত্মোপলব্ধির ক্ষমতা অসাধারণ। একটা নিষ্পাপ মেয়েকে তার অনুভূতিকে এভাবে আঘাত করে গ্রামের বাড়িতে ফেলে রেখেছে, কষ্ট তাকে দিচ্ছেন এবং আপনি নিজেও পাচ্ছেন, সেটা কি খুব ভালো হচ্ছে? ওসি সাহেবকে আসতে বলেছি, দুপুরে আসবেন। ওসি সাহেবকে? আনাওয়ালা ছাড়া আমাদের গতি নেই, ওদের সাথে আমাদের তোমাকে আরেকটা কথা বলা হয়নি, আমরা একটা মেয়ে খরিদ করেছি। কি করেছি? একটা নতুন মেয়ে খরিদ করেছি, 25,000 টাকা। তার মানে? আমাদের যে ব্যবসা তাতে নতুন মুখের প্রয়োজন পড়ে। মেয়েটি খুব সুন্দরী, বয়স 15-16 হবে, আর দেশ ফরিদপুর। এখন তাহলে আমাদের মেয়ের সংখ্যা দাঁড়ালো 53। হ্যাঁ, আপনি এখন যান, বিকেলে কথা হবে। আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। না, আমি জানতে চাচ্ছি। তুমি এখন পর্যন্ত যা যা জানতে চেয়েছো তো সব কিছু আমি তোমাকে জানিয়েছি। তুমি যেটা বিশ্বাস করছো না সেটা আমি তোমাকে দেখাতে চাচ্ছি। আমি বুঝতে পারছি না। তুমি একটা নির্বোধ বালিকার মতন আচরণ করছো। আমি বালিকা টাইপ আচরণ করছি? কিরকম? শুভ্রকে নিয়ে তুমি যে ঘোরের মধ্যে বসবাস করছো, সেখানে সত্য মিথ্যা, বিশ্বাস অবিশ্বাস কিছুই পৌঁছতে পারছে না। তবে একদিন যখন এই ঘোরটা কাটবে তখন তোমার নিজেকে খুব অসহায় মনে হবে। সত্য করে বলো তো মীরা, তুমি কি চাও? মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে কখন জানো? যখন সে নিজেকে বুঝতে পারে না। আপনি পারেন? এই ব্যাপারে আমার ক্ষমতা ঈশ্বরনীয়। মাঝে মধ্যে আমি নিজেকে বুঝতে গিয়ে ভয় পেয়ে যাই। কিরকম? ব্যাপারটা বোঝানো খুব মুশকিল। ধরো জীবনটা একটা পথ, অনেক রকমের বিপদ আসবে, আপদ আসবে। সেরকম আমি যখন আমার নিজের ভিতরে ঢুকি, আমার নিজের মনটাকে দেখি, তখন আমি যেসব জিনিস দেখতে পাই তাতে আমি আটকে উঠি। অধিকাংশ মানুষ যে ভুলটা করে, নিজের ভেতরে এই ভয়ঙ্কর জায়গাগুলো টপকে যেতে চেষ্টা করে, আর যখনই সেটা করে তখন বেশি অস্থির হয়ে যায়, বেশি অসহায় হয়ে যায়। এর থেকে মুক্তির উপায়? নিজের ভেতরের ভয়ঙ্কর জায়গাগুলো ফেস করা, ভেতরে যা চলছে সেগুলো আটকে না রেখে প্রকাশ করা। আমি কিছু চেপে রাখিনি। সেক্ষেত্রে তুমি তোমার মনের সাথে বোঝাপড়া শিখে নাও। একটা কিছু লক্ষ্য করে সেদিকে আগাতে চেষ্টা করো। আপনি কি আপনার লক্ষ্য ঠিক করেছেন? মানুষের জীবনে অনেক লক্ষ্যই আসে, একটা মিস হয়ে গেলে আরেকটার পিছনে দৌড়ায়।
এ পর্যায়ে আমার লক্ষ্য তুমি। এই তুমি এখানে কি করো? দেখতাম আইসি। কি এখানে কি সার্কাস চলছে যে দেখতে আসছো? আম্মা, এটা কি জাপানিজ পাইয়া? আরে নাক না থাকলে জাপানিজ হয়? ও হলো উপজাতি। এই মেয়ে, তোর নাম যেন কি? বিউটি। ও হুদা, এই সেরি দিয়ে আমরা লাহান কথা কয়। তোমরা বাড়ি কোনো? গারো পাহাড় হালুয়াঘাট। ও হুদা হুদা রে, এই সেরি দিয়ে আমার কুটুম। এই যে হালুয়াঘাট হইছে আমার বইনের হৌর বাড়ি, বুঝছো নি? আই আর কুটুমগিরি দেখাতে হবে না, যাও এখন, যাও কাজে যাও। ও, তুমি ঠ্যাঙ্গের ডাক্তার? আমি বিউটিশিয়ান। এটা তো এই যে মুখ নিয়ে কারবার, তুমি ঠ্যাঙ্গত খিতা করো? পেটিকিউর করি, এরপর ম্যানিকিউর করব, তারপর মুখে ফেসিয়াল করব। আম্মা, একদিনে আপনার অতগুলি অপারেশন করতো, আপনি দুঃখ পাইতেন না? আরে ছাগলের তো অপারেশন না, পেডিকিউর হলো পা পরিষ্কার করা, ম্যানিকিউর হলো হাত পরিষ্কার করা, আর ফেসিয়াল হলো মুখ পরিষ্কার করা। এবার বুঝছেন? ও, ইতান করেন লিগে আবার লুক লাগে, ইতান তো নিজেরাই করন চায়। এত ভেজা ভেজা করো না তো, যাও কাজে যাও। ইতান করেন বালা না আম্মা, জামাই না থাকলে ইতান করা সাজে না। কি বললি? না, কইলাম খালু জানি তো নাই, এই আপনার এই সাইজ গোজ কেডা দেখবো? আমি কি সাজগোজ করছি? যা যা এখান থেকে যা। যাইতাছি গো, যাইতাছি। সিকুর ফারেন্দু। এই, আরে কি করে এগুলা? কেমন আছো জানা? জি, ছোট সাহেবের দোয়া। মাটির দিকে তাকিয়ে কথা বলবে না, চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি চোখে চোখ না রাখলে কথা বলতে পারি না। আচ্ছা জানা, তোমার বয়স কত? জি, হিসাব নাই, 40 হইতে পারে, 2-1 মাস বেশি হইতে পারে। বিয়ে করেছো? জি, ছেলে মেয়ে আছে? একটা মেয়ে। মেয়ের নাম কি? জরিনা বেগম। জরিনা বেগমের বয়স কত? হিসাব নাই, 11-12 হবে আর কি। আচ্ছা তোমার আসল নাম কি? আমার নাম ফজলু। অবশ্য এই নামে কেউ চেনে না, আমরা সবাই সায়না ভাই করে ডাকে। তো নামের শেষে এই ভাই শব্দটা কেন? সবাই খাতির করে ভাই ভাই ডাকতো, ওই থেকে সায়না ভাই হয়ে গেছি। তো এই চায়নাটা কি চীন থেকে আসা চায়না? না, বাপ মা চায় না, ওই থেকে চায় না আর কি। তো সবাই তোমাকে চায়না ভাই বলে ডাকে? জি। জরিনাও ডাকে? কোন জরিনা? তোমার মেয়ে জরিনা, যার বয়স 10 কি 11। ছোট সাহেব, এই আসল জায়গায় হাত দিছেন আপনি। আমার মেয়েও আমার চায়না ভাই ডাকে। একদিন ধমক দিলাম, হই বাপেরে তুই ভাই করে ডাকস, এমন এক আছাড় দিমু। বুঝছেন ছোট সাহেব, সে খল বলায় আইসা দিছে। এই একটা মানুষে দেখলাম যে আমারে ভয় পায় না। আর সবাই তোমাকে ভয় পায়? জি, ভয় পায়। আমার বাবাও তোমাকে ভয় পেতেন?
বললে বিয়াদবি হবে, কিন্তু সত্যি কথা উনি ভয় পেতেন। আর আমি তোমাকে ভয় পাই? জি না। কেন ভয় পাচ্ছি না সেটা কি বলতে পারো? জি, যে নিজেরে ভয় পায় সে অন্যরে ভয় পায়, যে নিজেরে ভয় পায় না সে কারোরই ভয় পায় না। আচ্ছা ঠিক আছে চায়না, তুমি এখন যাও। শোনো, আমার পায়ের পাতায় আর কখনো চুম খাবে না, আমার পছন্দ না। ছোট সাহেব, কদম বসুন। গাড়ি বের করতে বলো। তুমি কাউকে কিছু জিজ্ঞেস করতে চাও? চাষবানে সেদিন শুভ্র কি খুব রাত করে এখান থেকে ফিরেছিল? সেদিন উনি ফেরেনি নাই। আমি উঠবো। চলো। আমি কি এর আগে আপনাকে কখনো দেখেছি? আমি হইলাম গিয়ে খারাপ মাইয়া, আমার কই দেখবেন। আজই বিয়ে? তুই এত অবাক হচ্ছিস কেন? আমারে পাঠাই দিছে, কইলো তার জানে কি কাম আছে। তিনি আসবেন কখন? আমারে অফিসে পাঠাই দিছে তো, তাই অহন তিনি একেবারে নিশ্চিন্ত। তুই তো হালা একেবারে অফিসার হয়ে গেছস।
শার্ট তো লাগাইছো এখন ঝাক্কাস। কি যে কন্যা চায় না ভাই, এই খালি মস্করা করে। হ্যাঁ বেটা, মস্করা করি না বেটা। শোন, মালিক ভালো থাকলে কাম করে আনন্দ পাওয়া যায়। আর আমাকে ছোট সাহেব তো একেবারে দরাজ দিলের মানুষ মনে কর আর কি। একবারে হক কথা কইছেন। আমি হইলাম ভাই মানুষ, আমার লগে কি মুলাম করে কথা কইলো, কলজাটা ঠান্ডা হয়ে গেল বুঝলি। ছোট সাহেব আসবে কখন? আমার জরুরি দরকার আছে বুঝছিস। চাই না ভাই, আপনার কোনো অসুবিধা হয় নাই তো? আরে সাইনা ভাই থাকতে কোনো ভরসা নাই বেটা। কি? ওই আর কি, কোনো চিন্তা নাই আর কি, বুঝছিস, কোনো চিন্তা নাই। কেমন আছিস? জানি না, কেন? অনেকদিন নিজেকে এই প্রশ্নটা করা হয় না তো, তাই। তা জরুরি তলব? অস্থির হচ্ছিস কেন? জরুরি কাজ ফেলে এসেছিস? না, ঠিক তা না, তবে একটা ব্যস্ততা তো আছেই। শুভ্র, তুই অনেক ব্যস্ত হয়ে গেছিস তাই না? তোর মনে আছে স্যার যখন পরীক্ষার ডেট দিতেন, আমরা সব ব্যস্ত হয়ে লাইব্রেরিতে হুমড়ি খেয়ে পড়তাম, আর তুই নির্বিকার ভঙ্গিতে ঘোরাফেরা করতি। অথচ হায়েস্ট মার্কস কিন্তু তুই পেতি। আমার ইদানিং একটা অদ্ভুত প্রবলেম হয়েছে। অতীতের অনেক কিছুই আমার মেমোরিতে আর নেই। অনেক কিছুই ধরে রাখতে গেলে আমার মস্তিষ্কে কোথায় যেন একটা ঝামেলা হয়। আমার মনে হয় মেমোরি লস হচ্ছে। সেটা হতে দিচ্ছিস কেন তুই? আচ্ছা, ওই সেদিন রাতে ওই অন্ধ জ্যোতিষী মেশকাত, কি যেন নাম, ওকে তুমি আগে দেখেছো? হ্যাঁ। আচ্ছা, লোকটার কি কোনো অতীন্দ্রিয় ক্ষমতা আছে? হুম। আচ্ছা, লোকটা কি অন্ধ? হ্যাঁ। আমার তা মনে হয় না, কারণ সেদিন লোকটা আমার হাতে আতর মাখালেন এবং আতর যেখানে মাখানো হয় ঠিক সেখানেই মাখালেন, হাতের তালুতে না, উল্টো পিঠে। একটা অন্ধ এই কাজটা এত অ্যাকিউরেটলি করা মনে হয় না সম্ভব। লোকটা অন্ধ। ও, শুভ্র, আমি তোকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো? বলো। তুই কেমন আছিস? তুমি আমাকে দ্বিতীয়বারের মতো এই প্রশ্নটা করেছো। এই মুহূর্তে আমি ভালোই আছি। বাবার ব্যবসা দেখছিস? হুম। কোনো সমস্যা বোধ করছিস? এখনো না। তোর কি মনে হয় তোর কোনো সাহায্য বা পরামর্শ দরকার? না, মনে হচ্ছে না। হুম। সমস্যাগুলোকে আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সমস্যাগুলোকে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো মনে হচ্ছে। কিরকম? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো উত্তর থাকে, একটি উত্তর সত্যি, একটি উত্তর মিথ্যে। পরীক্ষা করে দেখতে হয় কোন উত্তরটা সঠিক আর কোন উত্তরটা সঠিক নয়। তোর কাছে মনে হয় পুরো ব্যাপারটা এক্সাইটিং লাগছে, রাইট? হ্যাঁ। একটা অস্বস্তিকর প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি কি করব? হ্যাঁ, করো। সেদিন যে 52 জন মেয়ের কথা হচ্ছিল, তাদের সাথে তোর কি দেখা হয়েছে? 52 না, 53। নতুন একটা মেয়ে খরিদ করেছি। কি করেছিস? খরিদ করেছি মানে কিনেছি, ওই যে ব্যবসার যে ল্যাঙ্গুয়েজ। মেয়ে কিনেছি মানে কি? 25,000 টাকা দিয়ে আমরা একটি নতুন মেয়ে খরিদ করেছি। এই ব্যবসায় সবসময় নতুন মুখের দরকার হয়। ও আচ্ছা, তোকে আমার সব প্রশ্ন করা হয়ে গেছে, তুই যেতে পারিস। আমাকে কি আর কোনো প্রশ্ন করতে ইচ্ছে করছে তো?
আমাদের যে ব্যবসা তাতে নতুন মুখের প্রয়োজন পড়ে। মেয়েটি খুব সুন্দরী, বয়স 15-16 হবে, আর দেশ ফরিদপুর। এখন তাহলে আমাদের মেয়ের সংখ্যা দাঁড়ালো 53। হ্যাঁ, তুমি এখন পর্যন্ত যা যা জানতে চেয়েছো তো সব কিছু আমি তোমাকে জানিয়েছি। তুমি যেটা বিশ্বাস করছো না সেটা আমাকে দেখাতে চাচ্ছি। আমি বুঝতে পারছি না। কি বললি? না কইলাম খালু জানি তো নাই, এই আপনার এই সাইজ গোজ কেডা দেখবো। আমি কি সাজগোজ করছি? যা যা এখান থেকে যা। যাইতাছি গো যাইতাছি, ও তো সিক্কুর ফারেন্দু। আচ্ছা, তোমার আসল নাম কি? আমার নাম ফজলু। অবশ্য এই নামে কেউ চেনে না, আমরা সবাই সায়না ভাই করে ডাকে। তো নামের শেষেই ভাই শব্দটা কেন? সবাই খাতির করে ভাই ভাই ডাকতো, ওই থেকে সায়না ভাই হয়ে গেছি। না মানে আজ বিনুর বিয়ে তো, তাই ভাবলাম। আজই বিয়ে? তুই এত অবাক হচ্ছিস কেন? ফোন ধরিস না? নিষেধ আছে। নিষেধ কেন? আরে ফোন করতেছে সাক্ষাৎ জম কেটা? কেডাই আবার বিবি সাহেবা থুকু ম্যাডাম, মানে ছোট সাহেবের আম্মা। ছোট সাহেবের ফোন আসছে, দেশটাকে ছোট সাহেবের। বাসার ফোন ছোট সাহেব ধরেন না। একেবারে ন্যায্য কথা। আপনার মানুষের টান থাকলে কামে মন লাগে না, ফোনটা ধরে কোনাই কথা। আপনার মানুষ পাইলেন না চাই না ভাই, এই ম্যাডামে একটা দাবরানি খাইলে এই আপনি প্যান্টে ইয়ে করে দিবেন। মাফ করবেন চাই না ভাই, এই ছোট মোহে বড় কথা বলে ফেলাইলাম। দে ফোনটা আমার দে। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই আমার সাথে ইয়ার কি হচ্ছে? একটা পরে তো সব করে দাগ ফেলে দেবো, উল্লুক কোথাকার। ম্যাডাম আমি মঞ্জু বলতেছি না, আমি সায়না ভাই। চায় না ভাই? চায় না ভাইটা আবার কি? আমি সামান্য একজন মাস্তান, সন্ত্রাস জগতে টুকটাক চলে ফিরে খাই আর কি। কি তুমি এসব কি বলছো? শুভ্র কোথায়? যে ছোট সাহেব একটু রেস্টে আছে, এখন ফোন দেওয়া যাবে না। দেয়া যাবে না মানে? তোর বাপ এসে দেবে। ম্যাডাম চুপ! ম্যাডামের খাতা পড়ি। তুই এক্ষুনি অফিস থেকে বেরোবি, আর যাওয়ার সময় মঞ্জুকে ফোনটা দিয়ে যাবি। কি ব্যাপার মঞ্জু, কিছু বলবে? চাই না ভাই, সকাল থেকে পয়সা আছে, আপনার লগে দেখা করতে চাই। আপনি দেখা করবেন? ওহ ও, আমি তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওকে ডাকো। যে আচ্ছা। এই শোনো, এই ম্যানেজার সাহেব কোথায়? এই ছোট সাহেব ভুল হয়ে গেছে কা, এই সালে স্যার ফোন দিছিল, কইলো আজকে তার কি জানি কাম আছে, তাই আইতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, চায়নাকে পাঠিয়ে দাও। আচ্ছা। কি খবর চায়না? আপনাদের দোয়া আর তার মেহেরবানি। কার মেহেরবানি? মানে আল্লাহ পাকের কথা বললাম আর কি। আল্লাহ পাকের মেহেরবানি তোমার উপরেও আছে তাহলে? কি কথাটা পছন্দ হলো না? না মানে ধরো একটা মানুষ খারাপ কাজ করছে, অন্যের ক্ষতি করছে, তার উপর যদি আল্লাহ পাকের মেহেরবানি থাকে তাহলে মুশকিল না? সেই লোকটা তার নিজের ভুল কখনো বুঝতে পারবে না, সেই ভুলটাই সে বারবার করবে। যে ছোট সাহেব। আচ্ছা ঠিক আছে, এবার বলো কি চাও তুমি? একটা ছোট ঝামেলা হয়েছে ছোট সাহেব। আমরা যে মেয়ে খরিদ করছিলাম তার দর ঠিক হয়েছিল 25,000 টাকা, কিন্তু সালে স্যার পেমেন্টটা আমার দিয়েছিল একটা খামের মধ্যে করে। দালালে পয়সা দিতে যায় দেখি যে খামের মধ্যে 11,000 টাকা। বাকি টাকা কি চুরি গেছে? আমি সালে স্যারের ফোন লাগাইলাম, সে বললো যা আছে ওরকমই দিয়ে দাও। খামে কি 11,000 টাকাই ছিল? জি।
খামটা তোমার হাতে কে দিয়েছিল? সালে স্যার, সে জানে বুঝে খামের মধ্যে টাকা কম দিচ্ছে। এই কাজটা সে কেন করলো? ছোট সাহেব, আন্ডারওয়ার্ল্ডে আমার একটা নাম আছে। আমি নিজের মুখে রমজান দালালের 25,000 টাকার কথা বলছি, আর আমারে 11,000 টাকা খাম ধরাই দিল। ঠিক আছে, তুমি বাকি 9,000 টাকা ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে যাও, আমি বলে দিচ্ছি। আপনার অনেক মেহরবানি ছোট সাহেব। আমি বড় আমি বড় আমি জানি তুমি সত্যি নও, তুমি স্বপ্ন। আমার স্বপ্ন ভেঙে যাবে। আমি বড় একা, আমি দেবতার মতো একা, আমি ঘৃণার মতো একা, আমি অবজ্ঞার মতো একা। কে বলেছে আপনি একা? এই যে আমি আছি আপনার সঙ্গে। দৃষ্টি মিথ্যা হতে পারে, স্পর্শ কি মিথ্যা হয়? এই যে আমি আপনার কত কাছে বসে আছি, স্পর্শ করে দেখুন। চা কেমন হয়েছে? ভালো। বিনু, তুমি কি বুঝতে পারছো যে তোমাকে দেখে আমি কতটা আনন্দিত? বিনু, তুমি যে এই সাজটা দিয়েছো, এটাকে বিয়ের সাজ বলে না কনের সাজ? দুটোই। তোমায় কেমন যেন দেবী দেবী লাগছে, কিছুটা অপার্থিব। আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। তোমার বাবা মা চিন্তা করবে না? চিঠি লিখে এসেছি। বিনু, আমার কি ইচ্ছে করছে জানো? তোমার হাত ধরে বসে থাকি।
তাহলে চলো একটা কাজ করি, আমাদের এই ইচ্ছাটাকে আমরা কিছুদিন ফার্মেন্টেড করি। কেন? বিনু, মা কালকে তোমাকে দেখলে খুব দেখা দেখবে। হ্যাঁ, চাচি কিন্তু ভীষণ রাগ করবে। সেটাকে সামলানোর দায়িত্ব অবশ্য তোমার। বিনু, তুমি চাইলে এই বাসায় তুমি আমার দায়িত্বটা পালন করতে পারো। কেন? কারণ আমি একটা খুব কমপ্লিকেটেড বাট ইন্টারেস্টিং পাজলের মধ্যে আছি। আমি বাসায় প্রায় থাকি না। আপনার এই ইন্টারেস্টিং বাট কঠিন কাজটা কবে শেষ হবে? জানি না, হয়তোবা কালকেও শেষ হতে পারে, আবার সারা জীবনেও শেষ না হতে পারে। ঠিক আছে, আমি চাচিকে দেখে রাখবো, আপনি আপনার কাজ করুন। পথটা কিন্তু খুব কমপ্লিকেটেড। তুমি আমার... হ্যাঁ, আমি না, কিছু না। কি করলি? একবারও তোর বাপের কথা ভাবলি না? থামো তো। আপনার জন্য আপনার মাইয়া আজ আমাদের অপমান দিল। বিনুর মা, আমি বড় অপদার্থ। বিনুর মা, আমি এই হাত দিয়ে মানে মায়ের সর্বনাশের পথে ঠেলা দিছিলাম। মায়া আমারে উপযুক্ত শাস্তি দিছে। আল্লাহ আমারে উপযুক্ত শাস্তি দিছে। কি করছেন আপনি? বিনুর মা, আমার জামাই অত্যন্ত বদ মানুষ। এর আগে আরো 2টা বিয়ে করছে, প্রথম ঘরে 2টা সন্তানও আছে। এত কথা আপনি গোপন করছেন, সব সাইডে আমি সর্বনাশ করছি বিনুর মা। জামাই আমারে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছিল। আমি একজন লোভী অপদার্থ মানুষ, দোজখেও আমার জায়গা হবে না। আল্লাহ, আমার কন্যারে তুমি সহি সালামতে রাখো আল্লাহ। আল্লাহ, তুমি আমার কন্যারে সহি সালামতে রাখো। গুডেন টাগ। গুটেন টাগ আবার কি? জার্মান ভাষায় গুডেন টাগের মানে হচ্ছে সুপ্রভাত। তো তুই আজ এত সকালে উঠলি কি করে? সারা রাত ঘুমাইনি, তাই সকালে ওঠার প্রশ্নই ওঠে না। অনেকে আছে মা, বুঝলে, যে ঘুম আসে না কিন্তু পড়ে থাকে ভেড়া গোনা। আমি ওই ভেড়া গোনার দলে নেই। ঘুম আসবে, তারপর বিছানায় যাব। তুই ঘুম হবে না কেন? ঘুম হবে না বুড়ো মানুষদের? তোদের মতো ছেলেরা বিছানায় যাবে আর ঘুমিয়ে যাবে। কি খাচ্ছিস? কফি খাচ্ছি, তুমি খাবে? কফি কে বানিয়ে দিল? জোরের মতো কফি বানাতেই পারে না। বিনু বানিয়েছে।
বিনু বানিয়েছে মানে? হ্যাঁ, বিনু এলো কোত্থেকে? ও ও কালকে রাতে এসছে, ওই 12টা 1টার দিকে। তুমি ঘুমিয়েছিলে তো, তাই জানতে পারো। বিনুর বিয়ে হয়নি? জানি না তোমার, জিজ্ঞেস করিনি। নিশ্চয়ই বিয়ে হয়নি। বিয়ে হলে এ বাড়িতে এসে উঠতো না। ওর বিয়ে হওয়া না হওয়াটা আমার কাছে খুব একটা জরুরি না। তোমার কাছে যদি জরুরি মনে হয় জিজ্ঞেস করো গিয়ে। আপা মনে গো কি বাসা যে বাচ্চা গেছুন। কেন, কি হয়েছে? আম্মা কি তা মনে করে জানি আপনার এই ঘরে আইতাছিল আপনার লোকে সাক্ষাৎ করণের লিগা, আবার কি তা মনে করে জানি গেছে গা, ঢুকছে না। ওনার বাড়ি, ওনার যেখানে ইচ্ছা সেখানে যাবে, তাতে অসুবিধা কোথায়? আফা মনে হয় আম্মারে বুইল্লা গেছুন। আপনার মনে নাই গতবার আপনার খেদানের লিগা কিতা করছিল? এবার আর এরকম কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমার যে কি আনন্দ লাগতেছে আফামনি। আপনি কইন আমারে ফালাই আর যাইবেন না, কইন। তোমারে ফালাইয়া যামু না হইল। এবার যাও, তুমি নিচে গিয়ে রান্নাঘর বান্না তুমি একটু ঠিকঠাক করো, আমি আসছি রান্নাঘরে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা রাতে কি তুমি ফ্রি? কেন? কি মুশকিল যেভাবে কেন জিজ্ঞেস করা মনে হয় যেন কোনো সিআইডি ইন্সপেক্টরের সাথে কথা বলছি। রাতে ফ্রি থাকলে কি হবে? আমার সাথে ডিনার করবে। গুলশানের রেস্টুরেন্টে অথেন্টিক সুশি বানায়, সেটা তোমার খাওয়া উচিত। উচিত কেন? আমি যাচাই করতে চাই যে এই সুশিটা শুধু আমার কাছেই জঘন্য লাগে নাকি সবার কাছেই জঘন্য লাগে। ও আচ্ছা আচ্ছা। চায় না ভাই? চায় না ভাইটা আবার কে? আমি সামান্য একজন মাস্টার, সন্ত্রাস জগতে টুকটাক চলে ফিরে খাই আর কি। ধরো একটা মানুষ খারাপ কাজ করছে, অন্যের ক্ষতি করছে, তার উপর যদি আল্লাহ পাকের মেহেরবানি থাকে তাহলে মুশকিল না? দৃষ্টি মিথ্যা হতে পারে, স্পর্শ কি মিথ্যা হয়? এই যে আমি আপনার কত কাছে বসে আছি, স্পর্শ করে দেখুন। কফি কে বানিয়ে দিল? জরির মতো কফি বানাতেই পারে না।
বিনু বানিয়েছে। বিনু বানিয়েছে মানে? হ্যাঁ। বিনু হলো কোত্থেকে? আচ্ছা রাতে কি তুমি ফ্রি? কেন? কি মুশকিল হচ্ছে ভাই? কেন জিজ্ঞেস করা মনে হয় যেন সিআইডি ইন্সপেক্টরের সাথে কথা বলছি। রাতে ফ্রি থাকলে কি হবে? ভাইজান শরীরটা ভালো? ভালো। মনটা ভালো? খুব ভালো। আলহামদুলিল্লাহ। তা আপনার ওই পাথরটার খবর কি? সেটা একটা বিরাট ইতিহাস। সবাই এখন পাথরটারে ওই তেলেসমাতির পাথর হিসেবেই জানে। তাই কেন? মানুষের মনটা বড়ই বিচিত্র জায়গা। এইখানে আজীব কিসিমের সব ঘটনা ঘটে। সেদিন আপনি পাথরটা উষ্টা খাইলেন, এরপর থেকে আপনার জীবনে কি কোনো বিচিত্র ঘটনা ঘটেছে? ঘটেছে। আরো অনেকের জীবনেই ঘটেছে। তাহলে তো বলতে হয় পাথরটা একটা বিশেষ পাথর। হ্যাঁ, তেলেসমাতি পাথর। তার মানে তো আপনি এখন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। অত কিছু জানি না। এই লোকজন আসে, সম্মান করে, দোয়া চায়, সালাম করে। তাই তো দোয়া করেন? কই থেকে? দোয়া ফোয়া কিছু জানি না। তো কি করেন? এই হুদেই কিছুক্ষণ বিড়বিড় করে ফুক দেই, ফুক। কানাইস্কান্দর ভাই, হ্যাঁ, কোথায় নামবেন বলেন? এই যে এখানে একটু নামা। স্যার, বেশ কিছু বড় ধরনের পাওনা আদায় বন্ধ হয়ে আছে। কেন? বড় সাহেবের মৃত্যুর পর সব ব্যবসায়ীরাই কেমন যেন গাল গাচরণ করছে স্যার। তো ওনারা কি ভাবছেন যে আপনাদের প্রতিষ্ঠান মালিকবিহীন চলছে? অনেকটা সেরকমই স্যার। আসলে আপনি যে এখানে জয়েন করেছেন তা তো অনেকেই জানে না স্যার। তো কি করা যায়? আমরা স্যার একটা প্রেস কনফারেন্স করতে পারি, মানে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের ইনাগুরেশন। প্রেস কনফারেন্স না করে একটা বিজনেস কনফারেন্স করলে কেমন হয়? যেখানে আমাদের সব পাওনাদার এবং স্টেক হোল্ডাররা থাকবে এবং চা নাস্তার ব্যবস্থা থাকবে। জি, সেটাও করা যায়, মন্দ হয় না। তাহলে একটা কাজ করুন, আপনি আমাকে সমস্ত হিসাব নিকাশগুলো একটু দেখান, আর যারা যারা আসতে পারেন তাদের একটা লিস্ট তৈরি করেন। ঠিক আছে স্যার, দেখেন স্যার। এটা কতদিন পর্যন্ত? এটা স্যার গত 3 মাসের স্যার। এই কোম্পানিকে কি আমরা ফোন করিনি কখনো? জি স্যার, ফোন করা হয়, কিন্তু ওই মানে ঠিক মতো কোনো জবাব দেয় না, আর সেই দিয়ে দিচ্ছি করে এরকম। এদের কাছ থেকে তো আমরা কোনোদিনই আমাদের টাকা পাইনি। স্যার, কাজ তাহলে অনেক দূর এগিয়ে গেল। আমি স্যার তাহলে ওই ইনভাইটেশন কার্ডগুলো সব জায়গায় পৌঁছে দিই। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি স্যার। আচ্ছা শুনুন, ওই সালেহ সাহেবকে একটু আসতে বলুন। সালেহ সাহেব? ঠিক আছে স্যার।
কামরাঙ্গা ভুট্টা আসছে, খাইয়া দেখুন যে দারুণ টেস্ট হয়েছে। তুই বানিয়েছো? তাহলে তো মজা হবে। অনেক মনে হচ্ছে। মামনি কি বুঝতেছো? কি বুঝবো? আম্মাই যখন আপনার লগে কোনো রাও না কইরা জুত কইরা বয়ে রইছে, এই বিষয়টা তো ভালো ঠেকতেছে না, বুঝছো? তোমার কি মনে হয় কি আমাকে একেবারে খতম করে দেওয়ার প্ল্যান করছে নাকি? অত কাঁচা কাম আম্মাই করতো না, বুঝছো? তাহলে কি করবে? হ্যাঁ, বয়া বয়া টিক মাইরা এমন গিরু মারবো যেইগুলো হ্যাঁ নিজেও খুলতে পারতো না। তাতে ওনার কি লাভ? লাভ লোকসান অবশ্য হ্যাঁ দেহনের সময় নাই। তো একটা বিষয় কি, আপনারা হ্যাঁ এই বাড়িতে থাকতে দিত না। ওহন আপনি কি করবেন এটা আপনি বুঝতে দেখুন। যে জরিমা, তুমি কি চাও আমি এই বাড়িতে থাকি? 100 বার চাই। এই বাড়ি রয়েছে ভূতের বাড়ি, সবাই রাও করে ভূতের লাহা। আর তোমার ছোট সাহেব? সুপ্রভাইজার হয়েছে একটা ফিরিস্তার লাহান মানুষ। আমি চিন্তা করি কি জানেন, এরকম একটা কুটনা মায়ের গরু এমন সুজা সরল পুলা যে কেমনে হইছে, এইটাই আমি চিন্তা করে পাই না। জরিমা, তুমি নিচে রান্নাঘরে যাও, এতক্ষণে তোমার খোঁজ নিশ্চয়ই পড়ে গেছে। যাও যাও যাও। শোনো, এই শাড়িটা তোমার জন্য। কি হলো, পছন্দ হয়নি? আমি হলাম একটা কালাগুলা মানুষ, এই রঙে কি আমার খুলতো? এই রঙে খুলবে? তুমি কি করো জরিমা? যাই। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, যা বলার তাড়াতাড়ি বলো। অসুবিধা নেই, আমি বেশিক্ষণ সময় নেব না। বসুন, আপনার মাগরিবের ওয়াক্ত থাকবে। আপনাকে ময়না পাখির খাঁচাটা আসমানিকে ফেরত দিতে বলছিলাম, আপনি দেন। আমার ধারণা কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি না সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে বলা হয়েছিল আপনি সেটা করেন। কিছু কাজ আছে নিজের বিবেচনায় করতে হয়। এই অফিসে একজন বৃদ্ধ কাজ করতেন, তার ঠিকানা জোগাড় করতে বলেছিলাম, করেছেন? এই তো সেদিন বললে, এত তাড়াহুড়োর কি আছে? যাই হোক, তার ঠিকানা আমি জোগাড় করে ফেলেছি, আপনাকে আর কষ্ট করতে হবে। এই কদিন অবশ্য আপনি ফ্রি ছিলেন, কাজটা করতে পারতেন। আমার কাজ কি তোমার পছন্দ হচ্ছে না? আপনি বাবার সবচেয়ে পুরনো কর্মচারী, খুব বিশ্বস্ত লোক, ব্যবসাটা খুব ভালো বোঝেন, কিন্তু আপনার কাজ আমার পছন্দ হচ্ছে না। আপনাকে আমি আর অফিসে রাখবো না। তুমি এসব কি বলছো? আপনাকে অফিসে না রাখার অনেকগুলো কারণ আছে, অবশ্য একটা তুচ্ছ কারণ আছে। তুচ্ছ কারণটাই বলি। তুচ্ছ কারণটা হচ্ছে আপনি আমাকে তুমি বলে সম্বোধন করেন। অফিসের কর্মচারী যদি অফিসের মালিককে তুমি বলে সম্বোধন করে তাহলে তার প্রভাব অন্য কর্মচারীদের উপরও পড়ে। পড়ে না? আপনাকে বরখাস্ত করার আরো একটা কারণ, মনোযোগ দিয়ে শুনবেন, কারণটা মোটেও তুচ্ছ না। আপনি অফিসের অত্যন্ত ক্ষমতাবান একজন ব্যক্তি, আপনার কর্তৃত্ব এখানে অনেক। আপনার জায়গায় যদি আমার কর্তৃত্ব স্থাপন করতে হয় তাহলে এখানকার খুব ক্ষমতাবান একজন ব্যক্তিকে সরাতে হবে, তাহলে সবাই একটা ধাক্কা খাবে আর আমার কর্তৃত্ব স্থাপিত হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, পারছি। পারারই কথা, খুব কঠিন কিছু বলিনি। যোগ এবং বিয়োগ খুব সরল অঙ্ক।
আপনার মতো একজন বুদ্ধিমান মানুষ এই সরল অঙ্কটা বুঝবে না তা তো আর পায় না। আচ্ছা, আপনি তাহলে এখন যান। হ্যাঁ, আমার তাহলে চাকরি নেই? না নেই। এই মাসটা তো অন্তত আমি থাকবো। না, থাকবেন না। আপনার চাকরি মাগরিবের নামাজের আগ পর্যন্ত, মাগরিবের নামাজের পর থেকে আপনার চাকরি নেই। ছোটবাবু, তুমি ভুল করছো। হয়তো মানুষ ঠিক করে কখনো কিছু শেখে না, ভুল করতে করতেই শেখে। যত বড় ভুল তত বেশি শেখে। আচ্ছা, আপনার দেরি হয়ে যাচ্ছে। তুমি কি কিছুক্ষণ থাকবে না বাসায় চলে যাবে? এখান থেকে একটা জায়গায় যাব, তারপর বাসা। একটু দেরি করে যাও, আমার কিছু জরুরি কথা বলার আছে। আমাদের যে ব্যবসা তাতে নানা রকম গ্রুপিং আছে, সব কিছু না জানলে সমস্যা হবে। আমি এমন কিছু জানি যা বড় সাহেবও জানতেন না। এমন অনেক কিছু আছে যা কর্মচারী জানে অথচ মালিক জানে না, এটা তো ঠিক না। তোমার বাবা ছিলেন একরকম মানুষ আর তুমি অন্যরকম। তার অ্যাডমিনিস্ট্রেশন যা ছিল তোমারটা অন্যরকম হবে ঠিকই। তোমার অ্যাডমিনিস্ট্রেশনে তোমার কর্মচারী যা জানবে তুমি অবশ্যই সেটা জানবে। আমার অ্যাডমিনিস্ট্রেশনে মালিক কর্মচারীর চেয়ে বেশি জানে। ঠিক আছে, আপনি যান, আপনার মাগরিবের সময় দেবেন। কোনো বাসায় দেখেছো? হ্যাঁ, বাড়ির বেগম সাহেব কাজের লোকের আগে ঘুম থেকে উঠে? এই কোথায় যাও? দাঁড়াও, কথা আছে। ওই মেয়েটা এত রাতে বাড়িতে ঢুকলো কি করে? আমি কেমনে ঢুকছে? তুমি কেমন করে বলবে মানে? মেয়েটা কি ভূত যে বন্ধ দরজা গলে ঢুকে গেছে? মনে হয় মঞ্জুয়ের দরজা খুলছে। বিনুর ঘরে তো তালা বন্ধ ছিল, ওই তালার চাবি তো আমার কাছে ছিল, তো তালাটা ভাঙলো কি করে? চুপ, তাহলে তবে এতদূর মনে করেছো আমি কিছুই বুঝি না? যাও মেয়েটাকে যে বলো আমার ঘরে আসতে। বিনু, শোনো, আজকে আমি একটু টাঙ্গাইল যাব। হ্যাঁ, ফিরতে দেরি হবে। আচ্ছা, কোথায় যাব, কেন যাব জানতে চাইলি না? টাঙ্গাইল যাবেন? টাঙ্গাইল যাব, কিন্তু কি কারণে যাব জানতে চাইলে না? আপনি আপনার কাজে যাবেন, আমি কেন জানতে চাইব? বিনু, টাঙ্গাইলে আমার বাবার একটা পৈতৃক ব্যবসা আছে, একটা পতিতলা। আমি সেখানেই যাব। ওখানে আসমানি নামের একটা মেয়ে আছে, ওর সাথে ওখানকার বিষয় নিয়ে একটু আলোচনা করি। খবর খারাপ আছে, আপনার আম্মা ওখানে বুলাইতেছে। কালকে রাত্রে আমারে প্রশ্ন করতে করতে বুঝুই মাথা আওলাই লাইছে। কেডা দরজা খুলছে, কেডা তালা ভাঙছে ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট সাহেবের জন্য নাস্তা রেডি করো, আমি দেখছি। আমি অক্ষণে নাস্তা দিতেছি। আইন হে দোয়া করুন যে ইয়ানবি কামি দিব। আমি অত কিছু বুঝি না। মীরা কি তুই বলেছিস? কি বলবো, জানি আমি ওকে লাইক করি। তাহলে আমি ওর জীবন থেকে শুভ্র চ্যাপ্টারটা ক্লোজ করতে চেষ্টা করছি। করতে পেরেছিস? এখনো না, ইটস টাফ, বাট আই লাইক চ্যালেঞ্জেস। শুভ্র কি মীরাকে পছন্দ করে? বুঝতে পারছি না, যতবার কথা বলেছে আমার তো নেগেটিভ বলে মনে হয়েছে। আমার মনে হয় শুভ্র মিথ্যা বলেনি।
একদিনে ওকে চিনে ফেললেন? আমার কাছে ছেলেটাকে খুব সাধারণ মনে হচ্ছে। You're absolutely wrong. বা একদমই সাধারণ না, মানুষের ভেতর ঢোকার অসাধারণ ক্ষমতা রয়েছে। সুপ্রভাইজার হয়েছে একটা ফিরিস্তাল্লাহান মানুষ। আমি চিন্তা করি কি জানেন, এরকম একটা কুটনা মায়ের গড় এমন সুজা সরল পুলা যে কেমনে হইছে এইটাই আমি চিন্তা করে পাই না। জরিমা আপনাকে অফিসে না রাখার অনেকগুলো কারণ আছে, অবশ্য একটা তুচ্ছ কারণ আছে। তুচ্ছ কারণটাই বলি। তুচ্ছ কারণটা হচ্ছে আপনি আমাকে তুমি বলে সম্বোধন করেন। ওই মেয়েটা এত রাতে বাড়িতে ঢুকলো কি করে? আমি কেমনে ঢুকছে? তুমি কেমন করে বলবে মানে? মেয়েটা কি ভূত যে বন্ধ দরজা গলে ঢুকে গেছে? বিনু, টাঙ্গাইলে আমার বাবার একটা পৈতৃক ব্যবসা আছে, একটা পতিতালয়। আমি সেখানেই যাব। ওখানে আসমানি নামের একটা মেয়ে আছে, ওর সাথে ওখানকার বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি ওর জীবন থেকে শুভ্র চ্যাপ্টারটা ক্লোজ করতে চেষ্টা করছি। করতে পেরেছিস? এখনো না, ইটস টাফ। মানুষের ভেতর ঢোকার অসাধারণ ক্ষমতা ওর আছে। তোর ভেতরে ঢুকেছে? অফকোর্স, নাহলে ওর ব্যাপারে আমি এত ইন্টারেস্ট নেই। কেন তুই ওকে অসাধারণ মনে করছিস? Because you can't read him and you can't read his eyes. যতক্ষণ না পারবে ততক্ষণ তোমার মাথায় ঢুকে তোর মগজে কাঁটা চামচ দিয়ে কুদাতে থাকবে। চাচি ভালো আছেন? থাক, দুদিন পর ঘটা করে আল্লাহ দেখাতে হবে। তোমার বিয়ে হয়ে গেছে না? জি না চাচি, হয়নি। কেন হয়নি? জানিনি তো চাচি, গ্রামের বিয়েতে কত রকম সমস্যা হয়। সমস্যা হয়, আবার সমস্যা মিটেও যায়। তোমারটা মিটেনি কেন? আমি মেটাতে চাইনি তাই। কি? চাচি আপনি জানেন আমার ভাগ্য খুব খারাপ। তুমি এত রাতে এলে কেন? দিনের বেলাও তো আসতে পারতে। আমি ভোরেই রওনা দিচ্ছি, ভেবেছিলাম দিনে দিনে এসে পৌঁছে যাব, কিন্তু রাস্তায় দুবার বাস নষ্ট হওয়াতে আর। তোমার সঙ্গে কে এসেছে? কেউ না, আমি একাই এসেছি। এই মেয়ে, তুমি এসব কি বলছো? তুমি রাত 12টার সময় এখানে এসে উপস্থিত হলে, আর তোমাকে একা বাড়ি থেকে ছাড়লোই বা কি করে? ঘরে তো তালা দেওয়া ছিল, দরজা খুললে কি করে? ভাইজান। ও চাবি পেলে কোথায়? ওই তার দিয়ে কিভাবে যেন খুলেছে। শুভ্র কি তোমাকে তোমাদের গ্রামের বাড়ির ঠিকানায় কোনো চিঠি দিয়েছিল? দিয়েছিল। চিঠিটা কি তোমার সঙ্গে আছে? জি আছে। চিঠি আমাকে দিয়ে যাও। কিন্তু চাচি ওইটা তো আমি তোমাকে চিঠি দিতে বলেছি, এক্ষুনি এই মুহূর্তে তুমি দিয়ে যাও।
এর বেশি আমাকে কথা বলিও না। স্যার 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 এই ইনভাইটেশন কার্ড হয়ে গেছে স্যার। আগামী শুক্রবার সকাল 11টায় স্যার। ভেরি গুড। স্যার ওই ওসি সাহেব একদিন আসতে চাচ্ছিলেন, ওনাকে কি আসতে বলবো? না, আমি এর মাঝে আর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ করতে চাই না। তবে হ্যাঁ, জরুরি কিছু থাকলে ফোনে ধরিয়ে দিন, কথা বলে নেব। জি স্যার। মঞ্জু, যা ছোট সাহেব। মঞ্জু, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আর আমাদের দুজনের জন্য 2 কাপ চা। আপনি কি চায়ের সাথে অন্য কিছু খাবেন? জি না স্যার, আমি কিছুই খাবো না। আর চা তো খাবোই না, চা খেলে আবার ওই ভাতের ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে। লাঞ্চে কি সবাই ভাত খায়? স্যার, বাঙালির ভাত না খেলে কি পেট ভরে? আর তাছাড়া স্যার আমি ওই খাবারটা বাড়ি থেকে নিয়ে আসি, অনেকেই নিয়ে আসে স্যার। আর যারা আনে না তারা ওই পাশের হোটেল থেকে খেয়ে আসে অথবা নিয়ে এসে খায়। মঞ্জু, যা ছোট সাহেব। চা আনার আর দরকার নেই, আমার জন্য পাশের হোটেল থেকে ভাত নিয়ে এসো। যা আচ্ছা স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে আপনি আজকে 2টো ডাল ভাত খেতে পারেন স্যার। আমার স্ত্রী রান্না করছে, ভালো লাগবে স্যার। হওয়া ছোট সাহেব, এই ক্যাশিয়ার চাচির হাতে রান্না জব্বর টেস্ট। ঠিক আছে, তবে আজকে না, অন্য আরেকদিন আপনার বাসায় গিয়ে আপনার স্ত্রীর হাতের রান্না খেয়ে আসবো। মঞ্জু, মানে আসলে আমার হয়েছে কি, ওই হোটেলের খাবারের কথা বলতেই টকটকে লাল তরকারিগুলোর কথা চোখে ভাসছে আর কি। ছোট সাহেব, এই কোন লাল পথের তরকারি আনো? এই চিকেন ঝাল ফ্রাই না ওই যে বড় মাছের দুপাজা? কোনটা ভালো হয়? দুটোটাই। তাহলে দুটোই নিয়ে এসো। আর শোনো, টাকা নিয়ে যাও। স্যার, আমি ক্যাশ থেকে দিয়ে দিই, আপনি দেবেন কেন টাকা? অফিস কি সবার লাঞ্চ বের করে? জি না, তা করে না। তো আপনি হলেন মালিক, আপনার হিসাব কি আর চলে? হ্যাঁ। ক্যাশিয়ার সাহেব, এখন থেকে অফিসে সবার লাঞ্চের ব্যবস্থা করবেন, একজন ভালো বাবুর্চি নিয়োগ করবেন। আমি সবার সাথে একসাথে বসে লাঞ্চ করব। আলহামদুলিল্লাহ স্যার। বাড়িতে যাওয়ার আগে তুমি ঠিকানা লিখে দিয়ে গেছিলে? জি না, আমি শুধু বলেছিলাম একবার, উনি মনে রেখেছেন। তুই যাও, চিঠি পড়া শেষ হলে তোমাকে আমি ফেরত দেবো। আজকে আমরা অনেক দিন পরে এখানে আসছি, তাই না? আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার কি হয়েছে কোন তো? খালি উদাস উদাস থাকেন, আমার কি আর ভালো লাগতেছে না? ঠিক উল্টো, তোমার আনন্দ দেখে আমার মন ভালো হয়ে গেছে। তাহলে কি আপনার মন খারাপ আছিল? কারণটা একটু অদ্ভুত, তবে তোমাকে বলা যায়। তাহলে কোন? আমার আর এই বহিমিয়ান জীবন ভালো লাগছে না, মনে হচ্ছে একটু থিত হওয়া দরকার। হাসছো কেন? হাসি থামা, নাহলে কিন্তু আমি ফ্লাইওভার থেকে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বিয়া করতে চান সেটা কইলেই হয়, তা না কইয়া খালি আতাং মাতাং কথা কইতেছেন। সেটা হাসির কি আছে? হাসিরই তো হইলো। আপনি কি জানেন বিয়ার কথা কওনের সময় আপনি কি পরিমাণ মায়া মানুষের লাগান শরম পাইছিলেন?
তোমাকে বলাটাই ভুল হয়েছে আসলে। একদমই ভুল হয় নাই। আচ্ছা কন, আপনি কবে বিয়া করবেন কন? আমি আপনার বিয়াতে নাচবো, গান গাবো, খুব মজা করবো আপনার বিয়াতে। মঞ্জু, যা। রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেটটা দাও তো। আচ্ছা। ওকে, সেটা তো ভালো ভালো সংবাদ বলবো, খুশির সংবাদ। না, ইউ আর এ কমপ্লিট হিউম্যান বিং। আই এম সরি, আমি মানে কমপ্লিট ম্যান বলতে গিয়ে কমপ্লিট হিউম্যান বিং বলে ফেলেছি। আই এম সরি। বাবা, তোমার আজকে বাইরে যাওয়ার কথা ছিল। ও হ্যাঁ, তাই তো দেখতে একদম ভুলে বসে আছি। থাকলে আমাকে রাখতে হবে, আমাকে বেরোতে হবে। এখন রাখছি, বাই বাই। কি জরিমা, কত দূর হলো তোমার? ওই তো আপা, রুটি বানানি পড়াই শেষ। আচ্ছা, তুমি বরং যাও, ওনাদেরকে ডেকে নিয়ে আসো, আমি এটা ভেজে দিচ্ছি। হুনুই না আপা, হুনুই তার সে আইনহে যাই, যে আইনহে গেলে ভাইজানের মনটা একটু ফুরফুরা লাগে। যাই যাই না দু যাই। মা, মা, মা। কিরে? এই মা, তুমি আজকে পত্রিকা পড়েছো? না। আজকে একটা 6 বছর বয়সী মেয়ের খবর ছাপা হয়েছে। মেয়েটা নাকি এমন একটা মন্ত্র পেয়েছে, যে মন্ত্রটা পড়ে সে মাটিতে ফু দিলে সেই মাটি যে খাচ্ছে তার অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে। ভালোই তো। হ্যাঁ, হাজার হাজার মানুষ লাইন দিয়ে মাটি খাচ্ছে, টনকে টন মাটি শেষ হয়ে যাচ্ছে। স্থানীয় কলেজের প্রিন্সিপাল বলেছে তার নাকি দীর্ঘদিনের হাঁপানি ভালো হয়ে গেছে এই মাটি খেয়ে। তুই এত উত্তেজিত কেন? তোর কি কোনো অসুখ বিসুখ আছে যে মাটি খেতে হবে? না, মানে মেয়েটার সাথে একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল। চলে যা, কথা বলে আয়। হ্যাঁ, এই মা শোনো, বসো, তোমাকে না পুরো খবরটা পড়ে শোনাই। আচ্ছা মা, বিনুকেও ডাকো, ও এটা শুনে খুব মজা পাবে। তুই বিনুকে ডেকে পড়ে শোনা, আমার মাথা ধরেছে, আমি এখন শোবো। এই তো একটা রোগ পাওয়া গেছে,
তোমার দীর্ঘদিনের ভয়াবহ মাইগ্রেন ব্যাধির জন্য মৃত্তিকা চিকিৎসা। হরলিক্সের বোতলে মাটি থাকবে, সকালে 1 চামচ মাটি, বিকালে 1 চামচ মাটি। এই মা, বসো না। তোমায় খুব সুন্দর লাগছে, সকালের আলোয় তোমায় খুব পবিত্র লাগছে। আচ্ছা মা, এই সকালের আলোকে পবিত্র বলা হয়, তাহলে কি দুপুরের আলো অপবিত্র? জানি না মা, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তুমি খুব আপসেট। কি হয়েছে? কিছু হয়নি। আমার মনে হয় আমি ধরতে পারছি যে তুমি কি নিয়ে আপসেট। বিনুকে দেখার পর থেকে তুমি আপসেট হয়ে গেছো। ওকে দেখে আমি আপসেট হব কেন? কারণ বিনুকে দেখার পর থেকেই তোমার মধ্যে একটা কারেন্ট এবং কাউন্টার কারেন্ট। তোর সঙ্গে আমার এসব বিষয় নিয়ে কথা বলতে একটু ইচ্ছে করছে না। কি বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে? কোনো কিছু নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি দরকার এখানে? মা শোনো, তোমাকে একটা গল্প শোনাই। গতকাল রাতে অবশ্য আমি গল্পটা বিনুকে শুনিয়েছি, ও খুব মজা পেয়েছে। কি বিনু, মজা পাওনি? দেখলে? আপনাদের নাস্তা রেডি টেবিলে। যা নিচে যা, নাস্তা খেতে খেতে বিনুকে আবার গল্পটা শোনা। তো তুমি নাস্তা খাবে না? বললাম তো আমার মাথা ধরেছে, আমি এখন শুয়ে থাকবো। কেমন আছো চায়না? বিরাট ভালো আছে সাহেব। জরিনা বেগম কেমন আছে? জি ছোট সাহেব ভালো আছে। জৈনা বেগম তো সিপারা শেষ করে এখন কোরআন শরীফ ধরছে। ভালো। তোমার টাকা পয়সার সমস্যার সমাধান হয়েছে? জি হয়েছে ছোট সাহেব। রমজান বলতেছে তার কাছে আরো ভালো মেয়ে আছে, কম বয়সী, 13-14। চায়না, জরিনার বয়স যেন কত? আমার যতটুক মনে পড়ে জরিনার বয়স 11 কি 12। আর কিছুদিন পরে তারও বয়স 13-14 হবে। জানা, তুমি যে মেয়েগুলোর কথা বললে সেই মেয়েগুলোর পাশে একবার তোমার মেয়েকে দাঁড় করিয়ে ভাবো তো। তাদের নিষ্পাপ মুখের হাসির সামনে তোমার মেয়ের হাসি একবার ভাবো তো। আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার মাফ করে দেন সাহেব। সাহেব আমার মাফ করে দেন। না, তোমার কোনো ভুল হয়নি। তুমি তাই করেছো যা তোমাকে করতে বলা হয়েছে। আমি আপনার সিপার বাড়ি নাই সাহেব। আপনি অনেক বড় দিলের মানুষ সাহেব। না, আমি কোনো বড় হৃদয়ের মানুষ নই। আমি এখনো 53টা মেয়ের উপার্জনের উপর নির্ভর করে বেঁচে আছি। আমি এখনো তাদেরকে ওই নরক থেকে উদ্ধার করতে পারিনি। আমি তুমি এখন যাও চায়না।
তুই বিনুকে ডেকে পড়ে শোনা, আমার মাথা ধরেছে, আমি এখন শোবো। এই তো একটা রোগ পাওয়া গেছে, তোমার দীর্ঘদিনের ভয়াবহ মাইগ্রেন ব্যাধির জন্য মৃত্তিকা চিকিৎসা। স্যার আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে স্যার। এখন এখানে বসে আমার সব আয়োজন কমপ্লিট। এসো নি পবনে ছায়া বিথি। প্লিজ বাবা, তুমি একটু বসো এখানে, আমি হাতের কাজটা শেষ। তাড়াতাড়ি কর, বৃষ্টি শুরু হয়ে যাবে। না, বৃষ্টি আজ সারা রাত হবে, আজ বৃষ্টি থামবে না। তুমি একটু শান্ত হবে বাবা, তুমি শান্ত হও। আর তোমার এই ছটফটানিটা না এই বয়সের সঙ্গে যাচ্ছে না। তুমি কি জানো বাবা, তুমি খুব বোরিং টাইপের মানুষ। আমি যদি বোরিং ধরনের মানুষ হই তাহলে তুই কঠিন ধরনের মেয়ে, পাথর কন্যা। ঠিক বলেছ বাবা, ভান করতে আমার একদম ভালো লাগে না। এই যে তুমি আজকে শাওয়ার ক্যাপ, ফ্ল্যাড লাইট, গান বাজিয়ে যে বৃষ্টি স্নানের আয়োজন করেছো, এটি হচ্ছে পুরোপুরি একটি ভান। আর এই ভানটি তুমি কার সঙ্গে করছো জানো? তোমার নিজের সঙ্গে। মানুষ মাত্রই ভান করে, ভান করে না এমন মানুষ তুই পাবি না। একদম যে পাবো না সেটা কিন্তু ঠিক না। আমার দেখা 3টি মানুষ আছে যারা ভান করতে পারে না। একজন হচ্ছে শুভ্র, আরেকজন হচ্ছে আর্কিটেক্ট আকলাক সাহেব, আর তৃতীয়জন? তৃতীয়জন আমি নিজে। তাহলে তিনজনে মিলে একটা ক্লাব খুলে ফেল, মেন্টেসা ক্লাবের মতো ভান মুক্ত ক্লাব। আকলাক এই বাসায় প্রায় আসে, কিন্তু শুভ্রকে আসতে দেখি না কেন? কারণ ওকে আমি আসতে বলি না, তাইও আসে না। তুই কি শুভ্রকে পছন্দ করিস না? অনেক পছন্দ করি বাবা, আর পছন্দ করি বলেই আমি ওকে আসতে বলি না। বুঝলাম না। প্রেম খুব অপছন্দের ব্যাপার বাবা, আমি কারো প্রেমে পড়তে চাই না। প্রেমে পড়তে চাস না কেন? প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে যাওয়া। আমি যার প্রেমে পড়ব সে আমার জগতের বিরাট একটা অংশ নিয়ে নেবে, আমার জগৎটা ছোট হয়ে যাবে। আবার সে যখন চলে যাবে তখন আমার জগৎটা ফাঁকা হয়ে যাবে। তুমি তোমার নিজেকে দিয়ে বিচার করো বাবা। মা যখন চলে গেলেন তখন সঙ্গে মা তার জগৎটাও নিয়ে গেলেন। তুমি শূন্য জগতের বাসিন্দা হয়ে গেলে। বাবা, আমি কি ঠিক বলেছি? ঠিক বলেছিস কিনা জানি না, তবে যা বলেছিস বেশ গুছিয়ে বলেছিস। মানবিক সম্পর্কের ব্যাপারগুলোতে তুমি এত বোকা না বাবা। তুমি যদি বোকা না হতে আমার কি যে লাভ হতো। আমি আমার অনেক কিছু, অনেক রকম সমস্যা তোমার সঙ্গে আলাপ করতে পারতাম বাবা। আলাপ করিস না কেন? করি না কারণ করে কোনো লাভ নেই। লাভ হোক না হোক, আমাকে একটা সমস্যার কথা বলে দেখ, আমি হয়তো একটা বুদ্ধিমানের মতো সাজেশন দিয়েও দিতে পারি। তুমি পারবে না বাবা। স্বীকার করছি পারবো না, কিন্তু তবু শুনতে চাই। আচ্ছা, তুমি কি সত্যি শুনতে চাও? বাবা শোনো, শুভ্র একটি মহা বিপদে পড়েছে, আর আমি চাচ্ছি এই বিপদ থেকে ওকে উদ্ধার করতে। কিন্তু সাথে এও চাচ্ছি শুভ্র যেন বুঝতে না পারে যে ওকে আমি বিপদ থেকে উদ্ধার করছি। বাবা, তুমি এখন বলো আমার কি করা উচিত? সে কি বিপদে পড়েছে? শুভ্রর বাবা মারা গেছেন। সেটা কোনো বিপদ নয়। শুভ্রর বাবা তোমার মতো না বাবা, শুভ্রর বাবা আলাদা, আলাদা বলেই সমস্যা। কিরকম? শুভ্রর বাবার একটা ব্রথেল আছে। তার মৃত্যুর পর শুভ্র উত্তরাধিকার সূত্রে সে ব্রথেলের মালিক হয়েছে। কি বলি? ব্রথেল? হ্যাঁ, ব্রথেল, এ হোর হাউস, যেখানে 52 নিশিকন্যা আছে। শুভ্রর বাবা? হ্যাঁ, শুভ্রর বাবা। সবরাশ, শুনে তো আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বাবা, শুভ্র কত বড় একটি সমস্যার মধ্যে আছে। ও সব কিছু এলোমেলো হয়ে গেছে। এখন বলো, আমি কি করে ওর সব কিছু ঠিকঠাক করে দিতে পারি? আমি কি করে ওকে সাহায্য করব বলো বাবা? দেখ, এখানে কারো কিছু করার নেই, যা করার শুভ্রকেই করতে হবে। ওকে সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে।
শুভ্র যদি সাধারণ কেউ হতো সে তাই করত। সে সাধারণ কেউ না, কাজে সে কি করবে জানো? সে ব্যবসাটা উঠিয়ে দেবে না, সে গভীর আগ্রহের সাথে ব্যবসাটা দেখবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে এবং বারবার ওই মেয়েগুলোর কাছে যাবে, তাদের বিচিত্র জীবন জগৎ বোঝার চেষ্টা করবে। শুভ্র 100% বিজ্ঞানের ছাত্র। সে জানে কোনো সিস্টেমকে বুঝতে হলে সে সিস্টেমের অংশ হতে হয়। আমি তার ধ্বংসটা আমার চোখের সামনে দেখছি বাবা, কিন্তু কিভাবে যে সাহায্য করবো আমি বুঝতে পারছি না। বাবা, তুমি কি বুঝতে পারছো? না। হাসছো কেন? আপনারা দেখে আসতে। আমি কি জোকার আমাকে তাকে হাসতে হবে? আপনার এই মজনু দশা দেখে হাসি পেতেছে। আচ্ছা চলো আমরা বৃষ্টি যাপন করি। তুই ভিজবি? কি হলো, তুমি এরকম অফ হয়ে গেলে কেন? না মানে শুভ্র সম্পর্কে কথাগুলো ঠিক হজম করতে পারছি না। শোনো বাবা, তুমি একটা কাজ করো, আপাতত শুভ্রর সুইচটা অফ করে দিয়ে বর্ষা যাপন সুইচটা অন করে দাও। ইচ্ছে মতো সুইচ অন অফ করা যায়? অবশ্যই যায়, চেষ্টা করে দেখো বাবা। আমি পারি, তুমি পারবে না কেন? আচ্ছা চলো তো। কি করিস? একটা ইন্টারেস্টিং বই পড়ছি। কি বই? বইটার নাম হচ্ছে চতুর্থ চোখ। বিজ্ঞানের বই? মিথ্যা বিজ্ঞানের বই। মিথ্যা বিজ্ঞানের বই আবার কি? কিছু কিছু বিষয়ে এমন করে লেখা হয় যে মনে হয় বিজ্ঞান, আসলে বিজ্ঞান না। অবশ্য প্রত্যেকটা বিষয়েরই একটা মিথ্যা সংস্করণ আছে। মিথ্যা হাসি, মিথ্যা কান্না, মিথ্যা ঘৃণা, মিথ্যা চোখের জল। আচ্ছা মা, তোমার সাথে না আমার এখন গল্প করতে ইচ্ছে হচ্ছে না। এই বইটা পড়তে আমার খুব ভালো লাগছে, বইটা আমি খুব দ্রুত শেষ করতে চাই।
তুমি থাকলে আমার আর পড়া হবে না। তোর পড়া তুই পড়বি, আমার বসে আমি বসে থাকবো। হুম, কিন্তু তুমি তো বসে থাকবে না, গুটুর গুটুর করে কথা বলবে, আমার ডিস্টার্ব হবে। ও আচ্ছা মা, ওই কিছুক্ষণ পরে বিনুকে একটা আগুন গরম চা দিতে বলো তো। এত ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গেলে কেন? কখন এসছো? ভোরের দিকে। কে জানালো? তোমার ফোন থেকে একটি মেয়ে আমাকে কল করেছিল, আমি সাথে সাথে ম্যানেজার সাহেবকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছি। কোথায়? টাঙ্গাইল। তুমি রাগ করেছো তাই না? না, রাগ করবো কেন? এরকম কিছু যদি শুভ্র করতে তাহলে তো রাগ করতে। আমি সেভাবে ভেবে দেখিনি। তুমি এখন চোখ বন্ধ করে রেস্ট নাও, ডাক্তার বলেছে তোমাকে 7 দিন রেস্ট নিতে হবে। আমি আসি। জরিমা। জি আম্মা। কি তোমার রান্না বান্না শেষ? সব কমপ্লিট আম্মা। রানছে তো আপামনি, আমি হলাম গিয়ে তার হেল্পার। বাহ 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 বাহ, তোমাদের আপামনি তো ভালোই। ঢাকা নেত্রকোনা বাস সার্ভিস খুলে বসেছে, কন্ডাক্টর, হেল্পার, আর এদিকে তো আরেকজন যাত্রী তার হাতে চা বানানো ছাড়া খেতেই পারে না। কি হলো, হাসছো কেন? আমি কি তোমার সঙ্গে ইয়ার্কি করছি? জি না আম্মা। যাও মহারানীকে যেয়ে বলো 1 কাপ চা বানিয়ে যেন শুভ্রকে দেয়। আর শোনো, কাপটা যেন গরম পানিতে ভালো করে ধুয়ে দেয়। কি ব্যাপার? কি কি তুমি এরকম হাসছো কেন? কি হয়েছে তোমার? এই জরিমা, বলো না কি হয়েছে? আমি কইতে কি হয়েছে সেটা বলবে তো। জরিমা, আশ্চর্য তো। আচ্ছা, কি হয়েছে না বললে আমি কিভাবে বুঝবো? ও যাবে নাকি? ও হ্যালো, ভাবি সাহেবা, আমি সালে। কি খবর সালে? কি আসো না শোনা কেন? ভাবি কি মনে হয় কিছু জানেন না? কি জানি না। আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে কেন? ছোট সাহেব আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। কিন্তু কেন? আমার কাজ ওনার পছন্দ না। তিনি মনে করেন আমি এই কাজের যোগ্য নই। শুভ্র বাবাও কি তাই মনে করতেন? মনে করলে তো তার সময় আমার চাকরি চলে যেত। ও, বিনা নোটিশে চাকরি চলে যাওয়াতে বড় বিপদের মধ্যে আছি। আচ্ছা শুভ্র ব্যবসাপাতি নিয়ে কি ভাবছো তুমি কি কিছু জানো? ওনাকে বোঝা খুবই দুরূহ ব্যাপার। আমার চাকরি চলে গেছে সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। হ্যাঁ, তুমি একদিন এসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
এরকম কেন করছে? এসব নিশ্চয়ই ফাজিল মেয়েটার আসর। আজই এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। কত বড় হারামজাদি মেয়ে, মা বাবার মুখে চুনকালি মেখে এখানে এসে সংসার খুলে বসেছে। দাঁড়া, আমি তোর হাড়ি পাতিল খেলা বের করছি। হয়েছিলটা কি? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো বুঝতে পারছি, কারণটা কি? অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কারণ আবার কি? এখন দেখছি আমাদের অন্ধ মেশকাত ঠিকই বলেছিল। কি বলেছ? বলেছিল আমাদের আদরের ভাগনা তার জীবনের গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিতে যাচ্ছে। ওই অকাল কুষ্মান্ডার কথা বাদ দাও তো। এভাবে কথা বলিস কেন? গায়ে লাগে? হ্যাঁ লাগে। ইজ গ্র্যান্ডমা ফলিং ফর দ্য ওল্ড হাঙ্ক? অসুবিধা আছে? হুম। কিরকম? তুমি যাই করবে আর যাই চিন্তা করবে সেটা তৃতীয় চক্ষু দিয়ে সব বুঝে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তো আর ভাবতে হবে না। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তোকে আমরা ধুমধাম করে একটা বিয়ে দিই। আমি কি যাব? এই তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না বললাম না দাঁড়াতে? জি মেনু, জি। এই আর লাম্পা সাহেব বলেছেন যে মানুষের দুটো নয়, চারটে চোখ। আল্লাম্পা সাহেবটা কি? ও, আর লাম্পা সাহেব হচ্ছেন চতুর্থ চোখ বইটির লেখক। উনার মতে মানুষের দুটো চোখ দৃশ্যমান আর দুটো চোখ অদৃশ্যমান। অদৃশ্য চোখ দুটোর একটি থাকে মাথার পিছনে, আরেকটি থাকে নাভির ঠিক 2 আঙ্গুল নিচে। আমি একটি সংখ্যা লিখে তোমার মাথার পিছনে ধরবো, দেখি তুমি বলতে পারো কিনা। ঠিক আছে, বসো। বিনু, বলো তো সংখ্যাটা কত? বান্ন। হয়েছে? মানে ঠিক হয়েছে? একদম ঠিক। তোমার তো চতুর্থ চোখ দারুণ কাজ করে।